সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও হাজির হলাম নতুন একটি ক্লাস নিয়ে। তো আজকে আলোচনা করব ক্লাসিফিকেশন অফ নাউন নিয়ে। নাউন জিনিসটা কিন্তু আমরা অনেক সহজ ভাবি, কিন্তু আসলে এটা দেখা যায় বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোতে এই জিনিসগুলাই কিন্তু আমরা ভুল করি। তো আজকে এই নাউন নিয়েই কিছু ক্লাসিফিকেশনের সহজভাবে আলোচনা করব, যাতে আপনারা সহজেই বুঝতে পারেন। আশা করি এই ক্লাসটা আপনাদের অনেক হেল্প করবে এবং খুব সহজেই আপনারা নাউনের ক্লাসিফিকেশনগুলো মনে রাখতে পারবেন। এই নাউনের ক্লাসিফিকেশন থেকে কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোতে অনেক কোশ্চেন হয়, যেমন বিসিএস, ব্যাংক জব, বা আপনার প্রাইমারি, বা হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট। এগুলোর প্রশ্নগুলো আপনি যদি বিগত সালের প্রশ্নগুলো যাচাই করেন, তাহলে দেখবেন প্রত্যেকটি পরীক্ষায় কিন্তু কমপক্ষে একটা করে প্রশ্ন বা দুইটা করে প্রশ্ন কিন্তু নাউন থেকে থাকে। তো এই জন্য আর কি এই বিষয়টা আমি আজকে আলোচনা করব, যাতে আপনারা সহজেই এই নাউনের ক্লাসিফিকেশনগুলো বুঝতে পারেন। তো কথা না বাড়িয়ে আমি শুরু করছি। তো ক্লাসিফিকেশন অফ নাউন, আমরা জানি নাউন কি। নাউন হচ্ছে কোনো কিছুর নাম, কতগুলো ব্যক্তি, বস্তু বা বিভিন্ন সব কিছুর নামকে আমরা কি বুঝি? নাউন বুঝি। তো আমরা নাউনকে আমরা অনেক সহজ ভাবি। তো এর ভিতরে অনেকে অনেক রকম ভুল করে, বিশেষ করে নাউনের ক্লাসিফিকেশনগুলোতে। তো আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ নাউন। আচ্ছা, তো নাউনকে সাধারণত আমরা দুইটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে নাউনের ক্লাসিফিকেশন আমরা আজকে দেখব। প্রথমটি হচ্ছে অবস্থা বিচারের শ্রেণীবিভাগ। নাউন নাউন যেসব জিনিসের নাম প্রকাশ করে, ওই সব জিনিসের অবস্থা বিচারে তার শ্রেণীবিভাগ। আর দ্বিতীয় সেটা হচ্ছে নাউন যেসব জিনিসের নাম প্রকাশ করে, ওই সব জিনিসের গণনযোগ্যতা বা কাউন্টেবিলিটি বিচারে শ্রেণীবিভাগ। তো প্রথমে আমরা যে প্রথম দৃষ্টিকোণ থেকে আমরা যেটা দেখতেছি, নাউনের প্রকারভেদটা হচ্ছে দুই প্রকার। প্রথমটা হচ্ছে কংক্রিট নাউন, আর দ্বিতীয়টা অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, তো আবার কংক্রিট নাউনকে আমরা আবার দেখতেছি এখানে চার ভাগে ভাগ করা যায়। কংক্রিট নাউন চার প্রকার। তো কংক্রিট নাউনের প্রথমটা কি? প্রপার নাউন, দ্বিতীয়টা হচ্ছে কমন নাউন, তারপরে কালেকটিভ নাউন, আর ম্যাটেরিয়াল নাউন। তো আমরা যদি এখন এগুলার ভিতরে যাই, কংক্রিট নাউনটা আসলে কি? কংক্রিট নাউন হলো সেই সব বস্তুর নাম যাদের বাহ্যিক অস্তিত্ব আছে, অর্থাৎ যেটা তোমার ইন্দ্রিয়ের সাহায্যে উপলব্ধি করা যায়, বা তোমার দেখা যায়, বা গন্ধ দিয়ে অনুভব করা যায়, যেটা ছোঁয়া যায়। হ্যাঁ, সেগুলাই হচ্ছে কংক্রিট নাউন আমরা বলতে পারি। যেমন হচ্ছে আমি যদি উদাহরণ দিয়ে দেখতে পারি, যা দেখা যায় এগুলোর মধ্যে কি, যেমন কাউ, বুক, সিলভার, বিল্ডিং, এগুলো কি? এগুলো আমাদের সামনে দৃশ্যমান, এগুলো আমরা দেখতে পারি। আবার দেখো, যার গন্ধ নেওয়া যায়, যেমন এয়ার, গ্যাস, অদর। হ্যাঁ, এগুলো কি? অদর হচ্ছে ঘ্রাণ। তো এগুলো আমরা কি গন্ধ নেওয়ার মাধ্যমে এগুলা উপলব্ধি করতে পারি ইন্দ্রিয়ের সাহায্যে। আচ্ছা, তো আশা করি কংক্রিট নাউন নিয়ে আর কারোর সমস্যা থাকবে না। তো নেক্সট সেটা হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউনটা কি? এইটা অনেকেই গোলমাল পাকিয়ে ফেলে। তো প্রপার নাউনটা আমরা যদি দেখি, প্রপার নাউন হচ্ছে, আমরা দেখেছিলাম কি, যে কংক্রিট নাউন কোনো একটি নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থান এগুলোর প্রভৃতির নাম বোঝায়, তাকে প্রপার নাউন বলে। বা এক কথায় প্রপার নাউন বলতে নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম
এগুলাকে আমরা কি বলি? প্রপার নাউন বলি। আচ্ছা, এখানে তোমার পার্টিকুলার যদি আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখতে পারি, বা একটা এক্সাম্পলের মাধ্যমে যদি আমরা এটা বুঝতে পারি, যেমন ধরো হচ্ছে তোমার আঙ্কেল। ঠিক আছে, আমরা জানি আঙ্কেল কি, এই শব্দটি একটা নাউন কিন্তু। ঠিক আছে, আঙ্কেল অর্থ তোমার চাচা বা মামা ফুপা যাই হইতে পারে। তো আঙ্কেল শব্দটি দিয়ে কিন্তু তোমার একটা ব্যক্তিকে বোঝানো হয়। ঠিক আছে, কোনো একটা ব্যক্তিকে বোঝানো হয়, কিন্তু কোনো নির্দিষ্ট ব্যক্তিকে কিন্তু এটাকে বোঝানো হয় না আঙ্কেল শব্দটি দ্বারা। আঙ্কেল তো অনেকগুলাই হইতে পারে, তাই না? আমাদের তো অনেকগুলাই চাচা মামা ফুফা থাকেই। ঠিক আছে, কিন্তু নির্দিষ্ট কেউ না কিন্তু। ঠিক আছে, আবার দেখো, আহ, আমরা যদি দেখি, তাই এটা কিন্তু এই আঙ্কেল, সেটা কিন্তু প্রপার নাউন নয়। আঙ্কেলটা কি প্রপার নাউন নয়। তো দেখো আমরা যদি কয়েকটা এক্সাম্পল দেখি, নেম অফ পার্সন, হ্যাঁ, মানে কোনো ব্যক্তির নাম, যেমন রহিম, হ্যাঁ, সুমা, তুহিন, হ্যাঁ, করিম, এগুলো দ্বারা কি বোঝায়? এগুলো দ্বারা তোমার নেম অফ পার্সন, এগুলো কোনো ব্যক্তির নাম। ঠিক আছে, প্রপার নাউন। নেম অফ থিংস, কোনো বস্তুর নাম। টাইটানিক, এটা কি একটা জাহাজের নাম। টাইটানিক কি একটা জাহাজের নাম। টাইটানিক হতে পারে, তোমার কোরআন হতে পারে, আল কোরআন, হ্যাঁ, বাইবেল, মুন, এগুলা নেম অফ থিংস এর মধ্যে পড়ে। তারপরে দেখো নেম অফ প্লেস। ঠিক আছে, যেমন তোমার খুলনা, সিলেট, ঢাকা, বাংলাদেশ, হ্যাঁ, আমেরিকা, এগুলো কি? এগুলো প্রপার নাউনের একটা কি উদাহরণ জাস্ট। তো প্রপার নাউন সাধারণত এই তিনটা এর ভিতরেই সীমাবদ্ধ থাকে। তো এখানে তোমরা কিন্তু একটা প্রপার নাউনের নোট নিতে পারো, দুইটা নোট। যেমন আমি এখানে বলছি যে প্রপার নাউন নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থান বা অন্য কিছুর নাম। ঠিক আছে, এটা তো আমি বোঝালাম। আর দ্বিতীয় যেটা হচ্ছে, প্রপার নাউনের প্রথম অক্ষর কিন্তু ক্যাপিটাল লেটার হয় অনেক ক্ষেত্রে। ঠিক আছে, ক্যাপিটাল লেটারে, যেমন হচ্ছে তোমার কোরআন, কিউ ক্যাপিটাল, গীতা, হ্যাঁ, জি ক্যাপিটাল। আমরা কিন্তু এইভাবেও সহজে চিনতে পারি। ঠিক আছে, নজরুল, ঠিক আছে, ক্যাপিটাল। আবার তোমার হচ্ছে তোমার গড, লর্ড, ঠিক আছে, বাইবেল, ঠিক আছে, এগুলো তোমার ক্যাপিটাল লেটার হয়। তারপরে আর্থ, সান, মুন, এগুলো দ্বারাও কিন্তু চিনতে পারো। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে তুমি নোট করে নিতে পারো এক্সট্রা। তো তারপরে যেটা আছে সেটা কি? কমন, কমন নাউন। তা কমন নাউন দ্বারা আমরা বুঝি কোনো ব্যক্তি বা বস্তুর কোনো সাধারণ নামকে বোঝায়, বা এক জাতীয় বা সমজাতীয় কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়। ঠিক আছে, কোনো এক জাতীয় বা সমজাতীয় কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়। এখন হচ্ছে তোমার কমন নাউনের মধ্যে দেখো, আমরা যদি উদাহরণ দিয়ে এটা দেখি, তোমার সাপোজ হচ্ছে রহিম বললে, রহিম বা করিম, এই নামটা যদি আমরা বলি, এই নামটা বললে শুধু ওই নামের একজন বিশেষ ব্যক্তিকে কিন্তু বোঝায় কমন নাউনে। হ্যাঁ, রহিম বা তোমার করিম বললে ওই নামের একজন বিশেষ ব্যক্তিকে কিন্তু বোঝায়। কিন্তু এখন যদি আমি বলি বয়, ঠিক আছে, বয় বললে কি বোঝায়? বয় তো অনেকগুলাই হইতে পারে। ঠিক আছে, এই যে আমি, রহিম, করিম, সেলিম, হ্যাঁ, রাকিব, এগুলো কি সবাইকে এরা বয়। তো এগুলো কি বয় কথাটির কি বালকদের সমুদায়, সমস্ত বালকদের কিন্তু সাধারণভাবে বোঝাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে স্টুডেন্ট বা ছাত্র বললে তোমার যাবতীয় ছাত্র বা শিক্ষার্থীদের কি সাধারণ নাম কিন্তু এখানে ধরা হয়। তো স্টুডেন্টদের মধ্যে কিন্তু আমরা আমরা তোমরা সবাই কিন্তু স্টুডেন্ট, আমাদের স্পেসিফিক নাম আছে। ঠিক আছে, আবার যদি তুমি বলো যে আমি পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, শীতলক্ষা, হ্যাঁ, আড়িয়াল খা, এইসব নদীগুলো আমি দেখেছি। ঠিক আছে, তো তারপর তুমি ধরো এগুলোকে তুমি সংক্ষেপে বলতে চাইলা। ঠিক আছে, এতগুলা নদীর নাম না বলে তুমি হচ্ছে এগুলোকে খুবই সংক্ষেপে বলতে চাইলা, সেটা সেক্ষেত্রে কি হবে?
সেক্ষেত্রে তুমি বললা যে আমি অনেকগুলো নদী দেখে আমি নদী দেখেছি, ঠিক আছে, আমি অনেক নদী দেখেছি। আই হ্যাভ বিন সিন মেনি রিভার, ঠিক আছে, আমি অনেকগুলা নদী দেখেছি। তো এটাও কিন্তু হতে পারে। এখন দেখো আমরা কতগুলা উদাহরণের মাধ্যমে আমরা এখন কমন নাউনটা দেখব। সেটা হচ্ছে তোমার এখানে দেখো, তো এখানে দেখো প্রপার নাউন আর কমন নাউন আমি দুইটাকে আলাদাভাবে দেখাইছি, ঠিক আছে, পার্থক্য করার জন্য। তোমরা কিভাবে চিনবে? দেখো, রোজ আমরা জানি এটা কি কোনো কিছু নাম, ঠিক আছে, রোজ মানে আমরা কিন্তু গোলাপ জানি, কিন্তু রোজের কমন নাউনটা কি? ফ্লাওয়ার, ঠিক আছে, এটা কিন্তু একটা কমন নাউন, ঠিক আছে। কমন নাউন কিন্তু এগুলাই হয়। যেমন রেহেনা, রেহেনা বলতে আমরা কি একজন মেয়েকে বোঝাই, ঠিক আছে। তো আমি এখানে কমন নাউন এক্ষেত্রে কি হবে? গার্ল, ঠিক আছে। তারপরে দেখো রবীন্দ্রনাথ, ঠিক আছে, রবীন্দ্রনাথ তো আমরা জানি তিনি হচ্ছে একজন কবি। তো আমরা কমন নাউনে এটা কি হয়ে যায়? পোয়েট, ঠিক আছে। তারপরে দেখো এখানে আছে আর্থ, মার্স, নেপচুন, এগুলো আমরা কি জানি? আর্থ, মার্স, নেপচুন, ঠিক আছে। আর্থ মানে পৃথিবী, মার্স মানে মঙ্গল, নেপচুন মানে, ঠিক আছে, নেপচুন একটা গ্রহ। তো এগুলো কি? প্ল্যানেট, এগুলো কি? গ্রহ। এগুলা কমন নাউন কি? প্ল্যানেট। তারপরে দেখো নেক্সট যেটা আছে ইন্টারেস্টিং, সেটা হচ্ছে লুঙ্গি, শার্ট, ঠিক আছে, শাড়ি বা তোমার প্যান্ট, এগুলোকে আমরা কি বলি? এগুলো প্রপার নাউনে কি? এগুলো কি প্রপার নাউনে কিন্তু আলাদা আলাদা নাম, কিন্তু কমন নাউনে এগুলোর কমন নাউন কি? ড্রেস, ঠিক আছে, এগুলো কমন নাউন ড্রেস। তো সাধারণত এইভাবেই আর কি কমন নাউনকে ইন্ডিকেট করা যায়, ঠিক আছে। এছাড়া তোমাকে বুঝতে সহজ করার জন্যই আর কি আমি এগুলো লিখেছি। তো নেক্সট যেটা আমরা যাব, তারপরে যেটা আছে তোমার কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনটা কি? কালেকটিভ নাউনটা হচ্ছে তোমার এক জাতীয় বা সমজাতীয় কতগুলো ব্যক্তি বা বস্তুর সমষ্টি, ঠিক আছে। সমজাতীয় বা এক জাতীয় ব্যক্তি বা বস্তু অবিভক্ত সমষ্টিকে কালেকটিভ নাউন বোঝায়, ঠিক আছে। সংজ্ঞাটা অনেক কঠিন না, কিন্তু আমরা এক্সাম্পলের মাধ্যমে এটাকে আরো সহজ করে তুলবো। এক জাতীয় বলতে কি বুঝি আমরা? যেমন এখানে প্রথমে দেওয়া আছে আর্মি, ঠিক আছে। আর্মিতে আমরা কি? আর্মি কাদেরকে বলে? অনেকগুলো সৈন্যের সমষ্টিকে বোঝায়। হ্যাঁ, অনেকগুলো সোলজার যারা আছে তাদের যে সমষ্টি, তাকে কি বলা হয়? আর্মি বলা হয়। তারপরে টিম, তো আমরা দেখি ক্রিকেট খেলায় বা ফুটবল খেলায় যে 11 জন প্লেয়ার থাকে, হ্যাঁ, তো এইগুলা ওই 11 জন মিলে কি হয়? একটা টিম। তাহলে ওই 11 জন কতগুলো এক জাতীয় ওরা কি এক দলেই তো খেলতেছে, খেলতেছে না? ওরা তো একই কাজই করতেছে, খেলাটাই খেলতেছে। তো ওরা কি এক জাতীয় কাজই করতেছে, এক জাতীয় ব্যক্তি, ঠিক আছে ওরা। তো ওদের সমষ্টিটা কি? এখানে টিম হয়েছে ওদের সমন্বয়। কমিটি, আমরা জানি বিভিন্ন কমিটি থাকে, হ্যাঁ, ওই কমিটিতে কি অনেকগুলা পদ বা তোমার পজিশন বা ব্যক্তি থাকে, ওই ব্যক্তিদের সমন্বয়ে একটা নাম দেওয়া হয়েছে, সেটাকে কমিটি। ক্লাস, ক্লাসে কি হয়? ক্লাসে তোমার অনেকগুলো স্টুডেন্ট থাকে, অনেকগুলো স্টুডেন্টের সমন্বয়ে আমরা সেটাকে কি বলি? সেটাকে কি বলি? ক্লাস। অডিয়েন্স, অডিয়েন্স বলতে তোমার হচ্ছে তোমার তুমি একটা স্পিচ দিচ্ছ, তোমার সামনে হচ্ছে 100 জন লোক, তো এই অডিয়েন্সটাও কি? এগুলা কালেকটিভ নাউনের মধ্যে পড়ে। ফ্যামিলি, কতগুলা মেম্বার একসাথে মিলে হয় তোমার ফ্যামিলি, বাবা মা, ভাই বোন, দাদা দাদি, এগুলো মিলে কি হয়? ফ্যামিলি। হ্যাঁ, তারপরে তোমার আছে এখানে তোমার আছে ফল্ক, ঠিক আছে। ফল্ক অর্থ কি? ফল্ক অর্থ হচ্ছে ঝাঁক, ঠিক আছে, এক ঝাঁক, এক ঝাঁক বা এক দল, ঠিক আছে। তারপর এখানে ব্যান্ড, ব্যান্ড বলতে আমরা কি? একটা দলকে বোঝাই, ঠিক আছে। যেমন ওই যে তোমার গান, গানের যে মিউজিকের যে ব্যান্ড আছে, মিউজিক্যাল ব্যান্ড, ঠিক আছে, ওরা কি? একটা একটা কাজই করে, ওরা কি করে? মিউজিক করে, ঠিক আছে। এই জন্য ওরা সমন্বিত হয়ে 5-6 জন বা 6-7 জন মিলে একটা কি? ব্যান্ড করে, ঠিক আছে, ওদেরকে ব্যান্ড বলা হয়। বলে না যে ব্যান্ড মিউজিক, তো এটাই। তারপরে দেখো এখানে হচ্ছে তোমার হার্ট, মানে পাল, এক পাল, ঠিক আছে, বলে না এই এক পাল গরু যাচ্ছে, এক পাল হাঁস যাচ্ছে, ঠিক আছে, এগুলো। তারপরে কি? জুরি, এখানে কি আছে? তোমার জুরি।
তো জুরিটা দেখো, তোমার জুরিটা হচ্ছে এটা হচ্ছে বিচার বা তোমার সভা বা কোর্টের বিভিন্ন আইনবিজ্ঞ যারা আছে তাদের একটা কি টিম, এটাকে বলা হয় জুরি। তারপরে দেখো ক্রাউড, ক্রাউড মানে তো আমরা জানি জনতা, ঠিক আছে, অনেকগুলা মানুষজন বা পাবলিক একসাথে যেখানে একত্রিত হয় সেটাকে আমরা কি বলি, ক্রাউড বলি। তারপরে এখানে দেখো গ্যাং, হ্যাঁ, তো গ্যাং মানে কি আমরা জানি দল, এই যে বলে না কিশোর গ্যাং, তারপরে এই বিভিন্ন পাড়ার গ্যাং, ঠিক আছে। তো এই গ্যাং, ঠিক আছে, এরা অনেকগুলো, ধরো 5-6 জন বা 10-12 জন মিলে একটা কি করলো, দল করলো একটা উদ্দেশ্য করার জন্য, মানে একটা হাসিল করার জন্য বা তাদের আধিপত্য বিস্তার করার জন্য, ঠিক আছে। তারপর টিম তো আমরা ওখানে পড়লাম, এটা ডাবল হয়ে গিয়েছে। পার্টি, যেমন পলিটিক্যাল পার্টি, ঠিক আছে, যেগুলো যেমন হচ্ছে আওয়ামী লীগ বা বিএনপি বা বাংলাদেশে আরো যে পলিটিক্যাল পার্টিগুলো আছে, ঠিক আছে। তো এই পলিটিক্যাল পার্টিগুলো কি হয়, এদের অনেকগুলো সমর্থক থাকে, ঠিক আছে। সেই সমর্থকরা মিলে, নেতাকর্মীরা মিলে কি হয়, একটা পার্টি গঠন করে। এটা কি অনেকগুলা ব্যক্তির সমষ্টি, ঠিক আছে, এক জাতীয়, এরা কি একই দল করে, ঠিক আছে। একটা দলের জন্যই কিন্তু অনেকগুলো সমর্থক থাকে, তো এক জাতীয় ওই সব ব্যক্তিগুলো সমষ্টি হচ্ছে পার্টি, ঠিক আছে। তারপরে আছে হচ্ছে ইনফ্যান্ট্রি, মানে ওটা পদাতিক সৈন্যদল। আমরা সেনাবাহিনীতে দেখি যে বিভিন্ন পদাতিক বাহিনী ভাগ করে দেওয়া হয়, পদাতিক ডিভিশনে ভাগ করে দেওয়া হয়, ঠিক আছে। ইস্ট বেঙ্গল, থার্ড বেঙ্গল, সেকেন্ড বেঙ্গল, সিগন্যাল ব্যাটালিয়ন, ঠিক আছে, বিভিন্ন, বা সরি সরি এগুলো না, তোমার ওই যে বলে 55 পদাতিক ডিভিশন, 40 পদাতিক ডিভিশন, ঠিক আছে, 24 পদাতিক ডিভিশন, ঠিক আছে। তো সেনাবাহিনীর মধ্যে এগুলোকে আর কি পদাতিক ভাবে ভাগ করে একটা কি করে গঠন করে ইনফ্যান্ট্রি। তারপরে আছে দেখো এখানে ফিল্ড, ফিল্ডে কি আছে, এটা রণতরী বা রণতরী শ্রেণী, ঠিক আছে। এটাও অনেকগুলো ব্যক্তি সমন্বয়ে এটি তৈরি হয়। তো নেভি, নেভিও সেম, ঠিক আছে, কতগুলো নৌসেনা দলের সমন্বয়ে এটি, ঠিক আছে। তারপরে গ্রুপ, ঠিক আছে, বিভিন্ন গ্রুপ বলতে কি, যেমন আমাদের ফেসবুকে গ্রুপ থাকে বা আমাদের বাস্তবে অনেক গ্রুপ থাকে, ঠিক আছে, অনেকে গ্রুপে স্টাডি করে, ঠিক আছে, বা অনেকগুলো গ্রুপ তৈরি করে সামাজিক সেবামূলক কাজ করে, ঠিক আছে। এগুলো কি একটা গ্রুপ, কতগুলো ব্যক্তির সমষ্টি, ওখানে কতগুলো ব্যক্তি একসাথে জড় হয়েছে। তারপরে দেখো কালেকটিভ নাউনের যে রুলটা সবচেয়ে বেশি জরুরি, সেটা হচ্ছে তোমার কালেকটিভ নাউন যদি সাবজেক্ট হয়, কালেকটিভ নাউন কোনো সেন্টেন্সে যদি সাবজেক্ট হিসাবে হয়, তাহলে সাবজেক্টের ভার্বটি কি হয়, সিঙ্গুলার হয়। তাহলে সেই সাবজেক্টের ভার্বটি কি হবে, সিঙ্গুলার হবে। তার মানে ভার্বটির সাথে এস বা ইএস যুক্ত হয়, তখন কি হয়, ভার্বটির শেষে এস বা ইএস যুক্ত হয়। যেমন আমি যদি বলি এ এ ফ্লক অফ birds birds is flying, FLYING, flying। তারপরে যদি আমি বলি এ টিম অফ PLAYERS প্লেয়ার্স গোস, ঠিক আছে। এইখানে দেখো, এখানে বলেছে যে এ ফ্লক অফ বার্ডস ইজ ফ্লাইং, ঠিক আছে। এখানে দেখো ইজ বসেছে, ভার্বটি কি হয়েছে, সিঙ্গুলার হয়েছে। এ ফ্লক অফ, ফ্লকটা কি আমরা জানি, এখানে বলছে ফ্লক অফ বার্ড ইজ ফ্লাইং, মানে এক ঝাঁক পাখি উড়ছে। তো এখানে আর ব্যবহৃত হয় না, কিন্তু এখানে ইজ ব্যবহৃত হয়ে এটা গঠন হয়েছে। তারপরে দেখো এ টিম, আমরা জানি এই টিমটা কি, টিমটা হচ্ছে কালেকটিভ নাউন। টিম অফ প্লেয়ার্স গোস, ঠিক আছে, একদল কি যাচ্ছে, সরি একদল খেলোয়াড় যায়, ঠিক আছে। তো এখানে দেখো গোস ভার্বের শেষে কি হয়েছে, কালেকটিভ নাউনটা এর টিম, এটা সাবজেক্ট হওয়ার কারণে আমরা এখানে কি বলেছি, কালেকটিভ নাউন যখন সাবজেক্ট হবে তখন ওই সেন্টেন্সটির যে ভার্ব থাকবে তার সেটা সিঙ্গুলার হবে, মানে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে, ঠিক আছে। এখানেও সেম, কালেকটিভ নাউনটা এখানে সাবজেক্ট হয়েছে এই সেন্টেন্সের, তাই এখানে সিঙ্গুলার ভার্ব বসেছে।
তারপরে এখানে যেটা আসছে নেক্সট, যেটা ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন আমরা খুবই এটাকে সহজ মনে করি, কিন্তু অনেকেই এটাকে ভুল করে। ঠিক আছে, আমাদের কিন্তু খুব সহজ জিনিসগুলাই কিন্তু বেশি ভুল হয়। হ্যাঁ, এই যে নাউনকে আমরা অনেক সহজ মনে করি, দেখা যায় অনেক কম্পিটিটিভ এক্সামগুলোতে, ইউনিভার্সিটি অ্যাডমিশন বা চাকরির পরীক্ষা বা অন্যান্য পরীক্ষাগুলোতে এগুলোই কিন্তু আমাদের কনফিউজ লেগে যায়, এগুলো কনফিউশনে পড়ে যায় আমরা পরীক্ষার প্রশ্ন যখন পাই। ঠিক আছে, তো দেখো ম্যাটেরিয়াল নাউন নেক্সট যেটা, ম্যাটেরিয়াল নাউন কি? এটা গণনা করা যায় না। ম্যাটেরিয়াল নাউন এটাকে আমরা যদি বলি তোমার এমন কোনো বস্তু বা তোমার মূল বা বস্তুর সেই মূল উপাদানের নামকে বোঝায় যা তোমার গণনা করা যায় না, শুধুমাত্র ওজন বা পরিমাপ করা যায়। কোনো বস্তু, এটা হচ্ছে এমন কোনো বস্তু যাকে গণনা করা যায় না, শুধুমাত্র ওজন বা পরিমাপ করা যায়। যেমন আমরা যদি একটা প্লেট, ঠিক আছে, বা থালা, ঠিক আছে, আমরা এটাকে কি বলি? একটা বস্তুকে বুঝি, কিন্তু এটা কিন্তু একটা বস্তু। এখন দেখো, যদি আমরা বলি সল্ট, সল্ট মানে লবণ, তো লবণ বললে, ঠিক আছে, আমরা একটা জিনিসকে বুঝি যা তোমার গণনা, আমরা কিন্তু লবণ গণনা করতে পারি না। ঠিক আছে, এই যে লবণের ছোট ছোট কণা থাকে, এগুলো কি গুণে তুমি পারবা? বা আপনারা পারবেন? ঠিক আছে, তো দেখেন, এক কণা লবণকে আমরা সল্ট বলি না কিন্তু। লবণের একটা কণাকে কিন্তু আমরা সল্ট বলি না, অসংখ্য কণার সমষ্টিকে আমরা কি বলি? সল্ট। তো এইভাবে তোমার হচ্ছে ওয়াটার, গোল্ড, তারপরে আয়রন, তারপরে মিল্ক, তারপরে টি, ঠিক আছে, মেটাল, তো এগুলো কি? এগুলো সবই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, এগুলোকে গণনা করা যায়। তো ম্যাটেরিয়াল নাউনে আবার তোমার হচ্ছে ম্যাটেরিয়াল নাউনের পরে সিঙ্গুলার ভার্ব হয়, ম্যাটেরিয়াল নাউনের পরেও সেম সিঙ্গুলার ভার্ব হয়, ওগুলো আমরা পরে বিস্তার আলোচনাতে পড়বো। তো নেক্সট যেটা, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে, এটাও খুবই সহজ। ঠিক আছে, যে নাউন তোমার হচ্ছে যেটা দ্বারা তোমার বা আমরা কোনো ব্যক্তি বা বস্তুর গুণ, ঠিক আছে, অবস্থা বা কাজের নাম আমরা প্রকাশ করি। কোনো ব্যক্তি বা বস্তুর গুণ, অবস্থা বা কাজের নাম, ঠিক আছে, যেটার কোনো বাহ্যিক আবার অ্যাবস্ট্রাক্ট নাউনে যেটার কোনো বাহ্যিক অস্তিত্ব নেই। তোমরা এগুলো লিখে নাও। ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট নাউনে কি? যার কোনো অ্যাবস্ট্রাক্ট নাউনের বাহ্যিক অস্তিত্ব নেই, যা ছোঁয়া যায় না, ঠিক আছে, গন্ধ দ্বারা বা শ্রবণ দ্বারা তোমার বোঝা যায় না, ঠিক আছে, বা কল্পনা, শুধুমাত্র কল্পনা দ্বারা বোঝা যায়। এটা তোমরা নোট করে নিতে পারো। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাবস্ট্রাক্ট নাউনে কি? বাহ্যিক অস্তিত্ব নাই, ঠিক আছে, ছোঁয়া যায় না, গন্ধ বা শ্রবণ দ্বারা, হ্যাঁ, শোনা বা শ্রবণ মানে কি? তোমার সাথে শোনা যায় না, ঠিক আছে, শুধুমাত্র কি কল্পনায় আমরা এটা বুঝতে পারি। তো আমরা এখন উদাহরণের মাধ্যমে এটাকে দেখব। কোনো জিনিসকে যদি তুমি বেশি ভাবে আয়ত্ত করতে চাও, সেটাকে তোমাকে এক্সাম্পল দিয়ে, এগুলো তোমার রুলস পড়ার থেকে সবচেয়ে বেটার হয় যে এক্সাম্পলকে তুমি যদি ভেঙে ভেঙে পড়ো বা এক্সাম্পলকে তুমি যদি প্র্যাকটিস করে বুঝে পড়ো, সেটাই কিন্তু তোমাকে মনে থাকবে। তুমি রুলস পড়লে কিন্তু তুমি কোনো এক্সাম্পল পড়লে না, ঠিক আছে, তুমি হচ্ছে কাজ শিখলে কিন্তু কাজ করলে না, পরবর্তীতে দেখবা ওটা ভুলে যাবা। ঠিক আছে, বা তোমার কোনো না কোনো ক্ষেত্রে তুমি বাধা বাধা হয়ে পড়বা। এই জন্য তুমি যত প্র্যাকটিস করবে, তত কিন্তু তোমার ভুলগুলা ধরা পড়বে বা তোমার অভিজ্ঞতা বাড়বে। তো দেখো, ব্যক্তি বা বস্তুর গুণ, অবস্থা বা কাজের নাম কি? এখানে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনের এক্সাম্পলের মাধ্যমে দেখি। যেমন অনেস্টি, ঠিক আছে, অনেস্টি দ্বারা সততা বোঝায়। ঠিক আছে, এটা কি? সততা কি তুমি দেখতে পাও? ঠিক, বা আমরা দেখতে পাই? ঠিক আছে, এর কোনো অস্তিত্ব আছে? ঠিক আছে, যে আমরা কিন্তু এরকম দেখতে পাই না। জাস্টিস, ঠিক আছে, বিচার, ঠিক আছে, বিচার কিন্তু হয় আমাদের সামনে, এটা করে, ঠিক আছে, কিন্তু এগুলো কি? শুধুমাত্র আমাদের মনের মধ্যে। ঠিক আছে, ন্যায়, ঠিক আছে, জাস্টিস মানে ন্যায় বিচার। ঠিক আছে, তো এগুলো বয়হুড, চাইল্ডহুড, ঠিক আছে, আমাদের শৈশবকাল, ঠিক আছে, এগুলো কল্পনা করা যায় শুধুমাত্র। ফ্রেন্ডশিপ, ঠিক আছে, এগুলো কল্পনা করা যায়। ঠিক আছে, এগুলো ছোঁয়া যায় না, বা এগুলো তোমার কোনো কিছুই করা যায় না, এগুলো হচ্ছে কল্পনা করা যায়। পোভার্টি, তোমার হচ্ছে দারিদ্র। তা যেগুলো বিউটি মানে সুন্দর, এগুলো কি? জাস্ট কল্পনা করা যায়। ঠিক আছে, এগুলো তোমার কোনো বাহ্যিক অস্তিত্ব নাই, বা তোমার ছোঁয়া যায় না, ঠিক আছে, শ্রবণ করা যায় না। হ্যাঁ, তো এগুলোই হচ্ছে মোটামুটি অ্যাবস্ট্রাক্ট নাউনের এক্সাম্পলের মাধ্যমে আমরা বলতে পারি।
তো মোটামুটি এই নাউনের এই প্রকারভেদগুলো যদি মনে রাখা যায়, নাউনের আরো দুইটা প্রকারভেদ আছে, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, এগুলো আমি পরবর্তী ক্লাসে দেখাবো। আপাতত এই যে আলোচনাগুলো করলাম তোমার নাউনের যে প্রকারভেদগুলো নিয়ে, তো আশা করি এতে কোনো সমস্যা থাকবে না। আর বেশি বেশি প্র্যাকটিস করলে বই বই থেকে বেশি বেশি কোশ্চেন, বিগত বছরের কোশ্চেন, বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাডমিশন বা বিসিএস বা অন্যান্য গভর্নমেন্ট জব বা প্রাইভেট জবে যে ইংলিশ কোশ্চেনগুলো আসে, ওগুলো থেকে যদি প্র্যাকটিস করা হয় তাহলে কিন্তু এই ভুলগুলো থাকে না ছোট ছোট জিনিসের। তো আশা করি ক্লাসটা ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।